দেখো, এটা নিয়ে আমার 4 নাম্বার ভিডিও, ঠিক আছে, ইকোনমিক্সের। তো এর আগে আমি অলরেডি কিন্তু 3টা ভিডিও করে নিয়েছি, এবং এই 3টা ভিডিওর মধ্যে 1 মার্ক থেকে শুরু করে, এই যে 1 মার্ক থেকে শুরু করে একদম 26 পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন শুরু করব 4 মার্কেরগুলি। এখানে 4 মার্কের টোটাল 8টা থাকে, 8টা আইটেম থাকে 4 মার্কের। তো এখান থেকে আমি আজকে ডিসকাস করে দেব 27, 28, 29, 30, এই 4টা নিয়ে, ঠিক আছে। তো দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে, বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়ার উদাহরণসহ ব্যাখ্যা, এটা আমি বুঝিয়ে দেব। নেক্সট বলেছে পূর্ণনিয়োগ ভারসাম্য ও অপূর্ণনিয়োগ ভারসাম্যের মধ্যে পার্থক্য, এটার সাথে একটা অথবা দিয়ে দিয়েছে, কোনো একটি অর্থব্যবস্থা যদি ভোগ অপেক্ষক C=500 + 0.8y এবং বিনিয়োগ ব্যয় 100 টাকা হয়, তবে এখানে রিজনগুলি যে সঞ্চয় শূন্য অবস্থায় জাতীয় আয় কত হবে, সঞ্চয় ও বিনিয়োগ সমান হলে জাতীয় আয় কত হবে, ঠিক আছে। 29 নাম্বার, সরকারি বাজেট কি, এর উপাদানগুলি ব্যাখ্যা করো। নেক্সট কি, স্থির বিনিময় হার এবং নমনীয় বিনিময় হার বলতে কী বুঝো, স্থির বিনিময় হারে দুটি সুবিধা লিখো। ওকে, এই 4টা কোশ্চেন আজকে আমি ডিসকাস করে দেব। তো দেখো দেখো এটা হলো ফার্স্ট কোশ্চেনের আনসার। তো বলেছে কি, বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টি প্রক্রিয়ার উদাহরণসহ ব্যাখ্যা। তো ফার্স্ট যে স্টেপ 1 দেওয়া আছে, এটা হলো ঋণ সৃষ্টি প্রক্রিয়া। তো এখানে বলেছে বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের কাছে জমা হওয়া আমানতের ভিত্তিতে ঋণ সৃষ্টি করে। এই প্রক্রিয়াটি ক্রেডিট মাল্টিপ্লায়ার বা ঋণ গুণকের মাধ্যমে কাজ করা হয়। মানে এখানে যে ঋণ সৃষ্টি করে এবং এই যে প্রক্রিয়াটা, এটা তোমার ক্রেডিট মাল্টিপ্লায়ার বা ঋণ গুণকের মাধ্যমে কাজ করে। ব্যাংকগুলি আমানতের একটি নির্দিষ্ট অংশ CRR, নগদ রিজার্ভ অনুপাত এবং SLR বিধিবদ্ধ তারল্য অনুপাত হিসাবে জমা রেখে ব্যাংকে ঋণ দেয়। এই ঋণ গ্রহীতারা যখন সেই টাকা খরচ করে, তা আবার অন্য ব্যাংকে আমানত হিসেবে জমা পড়ে, ডিপোজিটার হিসেবে। আমানত বলতে কি, যেটা ডিপোজিট বলে আর কি, ডিপোজিট হিসেবে জমা পড়ে। এই চক্রটি চলতে থাকে, মানে এই পরিবর্তন যে চক্রটি, এটি চলতেই থাকে। আমি সবটা কোশ্চেন বুঝিয়ে নিই, তারপর আমি এই কালিগুলি সরিয়ে নিলে তোমরা স্ক্রিনশট নিতে পারবে। ওকে, তো স্টেপ 2 দেখো কী বলেছে, উদাহরণে বলেছে, ধরে নাও CRR ও SLR মিলিয়ে মোট রিজার্ভের অনুপাত 20%। এটা কথার কথা যে ধরে নিয়েছে যে CRR এবং SLR নিয়ে রিজার্ভের অনুপাত 20%। কোনো এক ব্যক্তি এ ব্যাংকে 100 টাকা জমা দিল। কোনো একজন পার্সন, সে কী করেছে, সে জমা দিয়েছে ব্যাংকে, কত টাকা জমা দিয়েছে, 100 টাকার মতন জমা দিয়েছে। এবং এই ব্যাংক 20 টাকা রিজার্ভে রেখে 80 টাকা বিকে ঋণ দিল। এই যে প্রথমে 100 টাকার মতন রেখেছে, এটার থেকে কি করেছে, 80 টাকা রিজার্ভে রেখে দিয়েছে। 20 টাকা দিয়েছে, 20 টাকা রিজার্ভে রেখেছে, তাহলে বাকি থাকবে কত, 80 টাকা। এই হলো 100, তার মধ্যে 20 টাকা রিজার্ভে রেখে দিয়েছে, তাহলে কত হবে, 80 রুপিস, ঠিক আছে। তাহলে 20 টাকা যদি রিজার্ভে রেখে দেয়, 80 টাকা ঋণ দিল। বি যখন 80 টাকা সিকে দিল, এই 80 টাকা কী করেছে, যখন সিকে দিয়েছে, তখন ডি ব্যাংক 80 টাকার মধ্যে 20% ছাড়, যে রিমেনিং ব্যালেন্স রয়েছে 80 রুপিস, এটাকে কী করেছে, 20% করেছে। তো 20% করলে কত হবে, অবভিয়াসলি 16 টাকা। এখন এই 80 টাকা থেকে 16 টাকা যদি মাইনাস করে নিই, তাহলে আমার কাছে কত থাকবে, 64ই তো থাকবে। এই 64টা কী করেছে, ইকে ঋণ দিয়েছে। এইভাবে প্রাথমিক 100 টাকা আমানত হিসেবে মোট ঋণ সৃষ্টির কারণ এখানে বুঝিয়েছে যে ফার্স্টে তোমার 100 রুপিস ছিল, তারপরে 20 টাকা রিজার্ভ রেখে 80 টাকা দিয়েছে, 80 টাকা থেকে আবার ঋণ দিয়ে দিয়েছে। তো এখানে একটা ফর্মুলা বলেছে, যে ফর্মুলাটা হলো কি, এই যে 100 ইন্টু 1/0.20, এটা বলে দিয়েছে। অর্থাৎ 100 টাকা থেকে 500 টাকা পর্যন্ত ঋণ সৃষ্টি হতে পারে। উপরে উদাহরণ করে 20% রিজার্ভ অনুপাত 100 টাকা প্রাথমিক আমানত থেকে 500 টাকা পর্যন্ত ঋণ সৃষ্টি করতে পারে। মানে 100 টাকা থেকে স্টার্টিং করে এটা 500 পর্যন্ত যেতে পারে। নেক্সট 28 নাম্বার কি বলেছে, পূর্ণনিয়োগ ভারসাম্য এবং অপূর্ণনিয়োগ ভারসাম্যের মধ্যে পার্থক্য। পূর্ণনিয়োগ ভারসাম্য বলতে এমন একটা পরিস্থিতি বোঝায় যেখানে অর্থনীতি
সমস্ত উপলব্ধি সম্পদ, বিশেষ করে শ্রম, সম্পূর্ণ নিযুক্তকরণ, বেকারত্বের হার থাকে নগণ্য ইত্যাদি অর্থনীতি পূর্ণ উৎপাদন ক্ষমতা কাজ করে। এভাবে সামগ্রিক চাহিদাগুলি এএস এর সমান হয়। নাম্বার 2, অপূর্ণনিয়োগ ভারসাম্য। অপূর্ণনিয়োগ ভারসাম্য হলো এটা এমন একটা পরিস্থিতি যেখানে সামগ্রিক চাহিদা তার যোগানের চেয়ে কম হয় এবং অর্থনীতি উৎপাদন ক্ষমতা ব্যবহৃত হয় এবং বেকারত্ব বিদ্যমান থাকে। এই অবস্থায় অর্থনীতি তার পূর্ণনিয়োগ ভারসাম্য হিসেবে সম্পদ হিসেবে অব্যবহৃত করে থাকে। তো দেখো, এই যখনই তোমার পূর্ণনিয়োগ ভারসাম্য বা অপূর্ণনিয়োগ ভারসাম্য বা যেটাই আসুক, পার্থক্য দিলে আগে এটা সম্বন্ধে কিছু লিখতে হবে। এটা সম্বন্ধে লিখে দেন এরপরে তোমার পার্থক্য শুরু করতে হবে। তো আমি কালিগুলি সরিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, এটা হলো পার্থক্যটা, ঠিক আছে? পার্থক্য পূর্ণনিয়োগ ভারসাম্য, অপূর্ণনিয়োগ ভারসাম্য, এখানে বিষয়গুলি উল্লেখ করতে হবে। এই বিষয়গুলি সম্পূর্ণ উল্লেখ করতে হবে সবগুলির মধ্যে। প্রথম বিষয়টা কি? সম্পদের ব্যবহার। সম্পদের পূর্ণ ব্যবহার হয় আর অপূর্ণনিয়োগ ভারসাম্যের ক্ষেত্রে ব্যবহার হয় না। বেকারত্ব, পূর্ণনিয়োগ এটা শুধুমাত্র স্বাভাবিক বেকারত্ব থাকে, এটার মধ্যে স্বাভাবিক বেকারত্বের পাশাপাশি অনিচ্ছিক বেকারত্ব থাকে। সামগ্রিক চাহিদা, সামগ্রিক চাহিদা যোগানের সমান হয়, এটা হলো যোগানের চেয়ে অনেক কম হয়। উৎপাদন ক্ষমতা, পূর্ণ উৎপাদনের ক্ষমতা কাজ করে আর এটা হলো পূর্ণ উৎপাদন ক্ষমতার নিচে কাজ করে থাকে। এটা ছিল পার্থক্য, ঠিক আছে? নেক্সট দেখো, এটা স্ক্রিনশট তুলে নাও। এবার হলো যেটা অর দিয়ে এসেছিল, যে ম্যাথসটা। তো এখানে বলেছে সঞ্চয় শূন্য অবস্থা জাতীয় আয় কত হবে। স্টেপ 1-এ কি বলেছে? সঞ্চয় অপেক্ষক নির্ণয় করো। এটা ফর্মুলাটা ভোগ অপেক্ষক, যেটাকে সি ধরা হয়েছে, সি ইকুয়াল টু 500 প্লাস 0.8y। আমরা জানি আই মানে ওয়াই, ওয়াই ইকুয়াল টু ভোগ প্লাস সঞ্চয় মানে সি, মানে ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস। এটা হলো ফর্মুলা, অর্থাৎ এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। তো এখন কি করেছে? ভোগ অপেক্ষকের মান বসিয়ে পাই। তো এখানে তো অলরেডি আমরা লিখে নিয়েছি যে এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। তো এস ইকুয়াল টু ওয়াইয়ের ভ্যালু কত? ওয়াই তো আমরা জানি না, তো ওয়াইটা আমরা লিখে নিই মাইনাস, কিন্তু আমরা জানি এখানে 500 প্লাস 0.8y, এটা কার ভ্যালু দিয়েছে? এই যে সি এর ভ্যালুটা দিয়েছে এখানে। তো সঙ্গে সঙ্গে আমরা বসে নিতে পারি যে 500 প্লাস 0.8y, এটা সি এর ভ্যালু। তো দেখো, এখন হিসাব করব, ওয়াই ইকুয়াল টু 500 ওয়াই মাইনাস 500 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 0.8y। তো 500 থেকে 0.8y চলে গিয়েছে, এখানে 500 নিয়ে এসেছি আর এখানে 1 মাইনাস কিছু নেই, মানে তো মানে 1 ধরে করতে হবে, 1 তো 1 মাইনাস 0.8 থাকবে কত? 0.2 ওয়াই, এই 2y ইকুয়াল টু মাইনাস 500। তাহলে কার ভ্যালু বের করব? ওয়াইয়ের ভ্যালু বের করব। ওয়াইয়ের ভ্যালু 0.2y মাইনাস 500 ইকুয়াল টু 0, তাহলে 2y ইকুয়াল টু 500 আর y ইকুয়াল টু 0.2টা কী করবে? অটোমেটিকলি নিচে চলে যাবে, মানে 500 ডিভাইড বাই 0.2, এটাকে করলে কত বেরোবে? 2500। এইটা ছিল স্টেপ 2 এরটা। নেক্সট দেখো কি, সঞ্চয় ও বিনিয়োগ সমান হলে জাতীয় আয় কত হবে। সঞ্চয় ও বিনিয়োগ সমতা, এটা হলো কি, সঞ্চয় হলো এস আর বিনিয়োগ হলো কি, সঞ্চয় হলো এস, বিনিয়োগ হলো আই, সমান হলো এস ইকুয়াল টু আই, অর্থাৎ এস হলো 0.2y মাইনাস 500, আই হলো কি 100। জাতীয় আয় নির্ণয় করো। জাতীয় আয়ের বলে কি হয়েছে? এস ইকুয়াল টু আই সমীকরণ বসিয়ে পাই 0.2y মাইনাস 500 ইকুয়াল টু 100। তাহলে 0.2y ইকুয়াল টু 100 প্লাস 500 কত হবে? 600, মানে 0.2y ইকুয়াল টু 600। তাহলে ওয়াই ইকুয়াল টু 600 ডিভাইডেড বাই 0.2। তো ওয়াই ইকুয়াল টু 600 ডিভাইড বাই 0.2। তো এখন ওয়াই ইকুয়াল টু কত হবে? ওয়াই ইকুয়াল টু 600কে 0.2 দিয়ে করলে কত হবে? 3000 ডিভাইড করলে 3000 বের হবে। এটা কার ভ্যালু? এটা হলো ওয়াইয়ের ভ্যালু 3000। অর্থাৎ সঞ্চয় বিনিয়োগ সমান হলে জাতীয় আয় কত হবে? 3000 টাকা হবে। ওকে, স্ক্রিনশট তুলে নাও। নেক্সট কোশ্চেন, সরকারি বাজেট কি? এর প্রধান উপাদানগুলি ব্যাখ্যা করো। সরকারি বাজেট হলো একটি নির্দিষ্ট আর্থিক বছরে সরকারের অপ্রত্যাশিত আয়
এবং ব্যয়ের একটি বিস্তারিত হিসাব বা পরিকল্পনা এর প্রধান উপাদানগুলি। এটা ছিল সরকারি বাজেটটা কি? সরকারি বাজেট হলো একটা নির্দিষ্ট আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় এবং ব্যয়ের একটি বিস্তারিত হিসাব বা পরিকল্পনা। এবং এর প্রধান উপাদানগুলি কী কী উপাদান? রাজস্ব আয়, রাজস্ব ব্যয়, উন্নয়ন ও মূলধন ব্যয়, ঘাটতি বা উদ্ভব। এই উপাদান সম্বন্ধে এই ব্যাখ্যাগুলি দিতে হবে। রাজস্ব আয় কি? কর প্রত্যক্ষ ও পরোক্ষ, মানে ডাইরেক্ট ট্যাক্স। একটা হলো ডাইরেক্ট আর এটা কি ইনডাইরেক্ট। ঠিক আছে, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। ট্যাক্স মানে কর, উৎস থেকে সরকারের প্রাপ্ত অর্থ। রাজস্ব ব্যয় চলতি প্রশাসনিক খরচ, স্যালারি, বেতন, এক্সপেন্স, স্যালারি, ভর্তুকি, ঋণের উপর সুদ ইত্যাদিগুলি। উন্নয়নমূলক ও মূলধন ব্যয় ভৌত অবকাঠামো নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা ইত্যাদিগুলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আর ঘাটতি বা উদ্ভূত কি? মোট আয় এবং মোট ব্যয়ের মধ্যে পার্থক্য। তো দেখো আমি সরিয়ে নিচ্ছি খালিগুলি। এইগুলি ছিল 4টা কোশ্চেন আনসার, তোমরা অবশ্যই এগুলি পড়ে নেবে। দেন পরের ভিডিওতে আমি বাকি কোশ্চেন আনসারগুলি বলে দেবো। ওকে, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করেছি। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে।